সুপ্রিয় শ্রোতা, আপনাদের সকলের জীবনে শান্তি বর্ষিত হোক সেই কামনা নিয়ে আবারও শুরু করছি আমাদের আজকের গল্প। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিশ্ব সাহিত্যের এক অসাধারণ গল্প, নেকলেস। গল্পটি লিখেছেন গি দ্য মুফাসা এবং এর বাংলা অনুবাদ করেছেন পূর্ণেন্দু দস্তিদার। প্রধান চরিত্রে মসিয়ে, মাদাম লুইসেল এবং মাদাম ফোর্স্টিয়ার। শুরু হচ্ছে নেকলেস। সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী। নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে। তার ছিল না কোনো আনন্দ, কোনো আশা, পরিচিত হবার, প্রশংসা পাওয়ার, প্রেম লাভ করার এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না। তাই শিক্ষা পরিষদ অফিসের সামান্য এক কেরানির সঙ্গে বিবাহ সে স্বীকার করে নিয়েছিল। নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবেই থাকত, কিন্তু তার শ্রেণীর অন্যতম হিসেবে সে ছিল অসুখী। তাদের কোনো জাতিবর্ণ নেই, কারণ জন্মের পরে পরিবার থেকেই তারা শ্রী, সৌন্দর্য ও মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে। সহজাত চাতুর্য, প্রকৃতিগত সুরুচি আর বুদ্ধির নমনীয়তাই তাদের আভিজাত্য। আর এসব গুণই অনেক সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলার সমকক্ষ করে তোলে। সর্বদাই তার মনে দুঃখ। তার ধারণা, যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে, সেগুলির জন্যই তার জন্ম হয়েছে। তার বাসকক্ষের দারিদ্র্য, হতশ্রী দেওয়াল, জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো। তার মতো অবস্থার অন্য কোনো মেয়ে এসব জিনিস যদিও লক্ষ্য করত না, কিন্তু সে দুঃখিত ও ক্রুদ্ধ থাকত সবসময়। যে খর্বকায় ব্রেটন এই সাধারণ ঘরটি তৈরি করেছিল, তাকে দেখলেই তার মনে বেদনা ভরা দুঃখ আর বেপরোয়া সব স্বপ্ন জেগে উঠত। সে ভাবত তার থাকবে প্রাচ্যচিত্ত শোভিত উচ্চ ব্রোঞ্জের আলোক মণ্ডিত পার্শ্বকক্ষ, আর থাকবে দুজন বেশ মোটা তাজা গৃহভৃত্য। তারা খাটো পায়জামা পরে বড় আরাম কেদারায় বসে ঘুমিয়ে থাকবে। সে কামনা করে একটি বৈঠকখানা, পুরনো রেশমি পর্দা সেখানে ঝুলবে, থাকবে তাতে বিভিন্ন চমৎকার আসবাব, যার উপর শোভা পাবে অমূল্য সব প্রাচীন কৌতূহল উদ্দীপক সামগ্রী। যেসব পরিচিত ও আকাঙ্ক্ষিত পুরুষ সব মেয়েদের কাম্য, সেসব অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে বিকাল 5টায় গল্পগুজব করবার জন্য ছোট সুরভিত একটি কক্ষ সেখানে থাকবে। 3 দিন ধরে ব্যবহৃত একখানা টেবিল ক্লথ ঢাকা গোল একটি টেবিলে তার স্বামীর বিপরীত দিকে সে যখন সান্ধ্য ভোজে বসে এবং খুশির আমেজে তার স্বামী বড় শুরুয়ার পাত্রটির ঢাকনা তুলতে তুলতে বলে, ওহ, কি ভালো! এর চেয়ে ভালো কিছু আমি চাই না। তখন তার মনে পড়বে আড়ম্বরপূর্ণ সান্ধ্য ভোজের কথা। উজ্জ্বল রৌপ্য পাত্রাদি, মায়াময় বনভূমির মধ্যে প্রাচীন বিশিষ্ট ব্যক্তি ও বিরল পাখির চিত্র শোভিত কারুকার্যপূর্ণ পর্দা দিয়ে ঢাকা একটি অপূর্ব দেওয়ালের কামনা। সে ভাবে অপরূপ পাত্রে পরিবেশিত হবে অপূর্ব খাদ্য, আর গোলাপি রঙের রোহিত মাছের টুকরা অথবা মুরগির পাখনা খেতে খেতে মুখে সিংহ মানবীর হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয় লীলার কাহিনী। তার কাছে ফ্রক বা জড়োয়া গহনা নেই, নেই বলতে কিছুই নেই, অথচ ওই সব বস্তুই তার প্রিয়। তার ধারণা ওইসবের জন্যই তার সৃষ্টি, সুখী করার, কাম্য হওয়ার, চালাক ও প্রণয় যাচিকা হবার কতই না ইচ্ছা তার। তার কনভেন্টের সহপাঠিনী এক ধনী বান্ধবী ছিল। তার সঙ্গে দেখা করতে তার ভালো লাগতো না, কারণ দেখা করে ফিরে এসে তার খুব কষ্ট লাগতো। বিরক্তি, দুঃখ, হতাশা ও নৈরাশ্যে
সমস্ত দিন ধরে সে কাঁদত। এক সন্ধ্যায় একটা বড় খাম নিয়ে বেশ উল্লসিত হয়ে তার স্বামী ঘরে ফিরল। সে বলল, এই যে দেখো, তোমার জন্য একটা জিনিস এনেছি। মেয়েটি তাড়াতাড়ি খামটি ছিঁড়ে তার ভেতর থেকে একখানা ছাপানো কার্ড বের করল। তাতে নিচের কথাগুলি মুদ্রিত ছিল। জনশিক্ষামন্ত্রী ও মাদাম জর্জ রেমপন্নু আগামী 18ই জানুয়ারি সন্ধ্যায় তাহাদের নিজ বাসগৃহে মসিয়ে ও মাদাম লুইসেলের উপস্থিতি কামনা করেন। তার স্বামী যেমন আশা করেছিল তেমনভাবে খুশি হওয়ার পরিবর্তে মেয়েটি বিদ্বেষের ভাব নিয়ে আমন্ত্রণ লিপিখানা টেবিলের ওপর নিক্ষেপ করে বিড়বিড় করে বলল, ওখানে নিয়ে তুমি আমায় কি করতে বলো? কিন্তু লক্ষ্মীটি, আমি তো ভেবেছিলাম এতে তুমি খুশি হবে। তুমি বাইরে কখনো যাও না, তাই এই এক সুযোগ, চমৎকার এক সুযোগ। এটা জোগাড় করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। সবাই একখানা চায়, কিন্তু খুব বেছে বেছে দেওয়া হচ্ছে। কর্মচারীদের বেশি দেওয়া হয়নি। সেখানে তুমি গোটা সরকারি মহলকে দেখতে পাবে। বিরক্তির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মেয়েটি অধীরভাবে বলে উঠল, ওই ঘটনার মতো একটি ব্যাপার কি পড়ে আমি যাব বলে তুমি মনে করো? সে ওই ব্যাপারে কিছুই ভাবেনি, তাই সে বিব্রত হয়ে বলল, কেন? আমরা যখন থিয়েটারে যাই তখন যেই পোশাকটা তুমি পরো সেটা পরবে। ওটা কিন্তু আমার খুব পছন্দের। তার স্ত্রীকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে সে আতঙ্কে নির্বাক ও হতবুদ্ধি হয়ে গেল। তার চোখের পাশ থেকে বড় বড় দুফোঁটা অশ্রু তার গালের ওপর গড়িয়ে পড়ল। সে থতমতভাবে বলল, কি কি হলো? কি হলো তোমার? প্রবল চেষ্টায় মেয়েটি নিজের বিরক্তি দমন করে। তার সিক্ত গণ্ড মুছে ফেলে শান্ত কণ্ঠে জবাব দেয়, কিছুই না, শুধু আমার কোনো পোশাক নেই বলে আমি ওই ব্যাপারে যেতে পারবো না। তোমার যে কোনো সহকর্মীর স্ত্রী পোশাক আমার চেয়ে যদি ভালো থাকে, কাঠখানা নিয়ে তাকে দাও। সে মনে মনে দুঃখ পায়। তারপর সে জবাব দেয়, এভাবে কাঁদলে কি হবে? চলো আমরা আলোচনা করি। এমন কোনো পোশাক অন্য কোনো উপলক্ষেও যা দিয়ে কাজ চলবে, অথচ বেশ সাদাসিধা। তার দাম কত হবে মনে করো তুমি? কয়েক সেকেন্ড মেয়েটি চিন্তা করে দেখে। এমন একটা সংখ্যার বিষয় স্থির করতে হবে যা চেয়ে বসলে হিসাবি কেরানির কাছ থেকে সঙ্গে সঙ্গে একখানা আতঙ্কিত প্রত্যাখ্যান যেন না আসে। শেষ পর্যন্ত ইতস্তত করে মেয়েটি বলল, আমি ঠিক বলতে পারছি না, তবে আমার মনে হয় 400 ফ্রা হলে তা কেনা যাবে। শুনে তার মুখ ম্লান হয়ে গেল, কারণ তার যেসব বন্ধু গত রবিবারে নানতিয়ারের সমভূমিতে ভরত পাখি শিকারে গিয়েছিল, আগামী গ্রীষ্মে তাদের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছায় একটা বন্দুক কিনবার জন্য ঠিক ততটা অর্থই সে সঞ্চয় করেছিল। তা সত্ত্বেও জবাব দিল, বেশ তো, আমি তোমাকে 400 ফ্রা দেব, কিন্তু বেশ সুন্দর একটা পোশাক কিনে নিও। বল নাচের দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লুইসেলকে বিচলিত ও উদ্বিগ্ন মনে হয়। অবশ্য তার পোশাক প্রায় তৈরি হয়ে এসেছে। একদিন সন্ধ্যায় তার স্বামী তাকে বলল, গত 2-3 দিন ধরে তোমার কাজকর্ম কেমন যেন অদ্ভুত ঠেকছে আমার। আমার কোনো মণিমুক্তা, একটি দামি পাথর কিছুই নেই যা দিয়ে আমি নিজেকে সাজাতে পারি। আমায় দেখলে কেমন গরিব গরিব মনে হবে। তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো হবে। কিছু সত্যকার ফুল দিয়ে তুমি সাজতে পারো। এই ঋতুতে তাতে বেশ সুরুচিপূর্ণ দেখায়। 10 ফ্রা দিলে তুমি 2-3টি অত্যন্ত চমৎকার গোলাপ ফুল পাবে। না, ধনী মেয়েদের মাঝখানে পোশাকে পরিচ্ছদে ওই রকম খেলো দেখানোর মতো অপমান আর কিছুই নেই। আরে,
দেখো তো আমরা কি বোকা। তুমি যাও, তোমার বান্ধবী মাদার ফরেস্টিয়ারের কাছে যাও, তাকে বলে একটা গহনা ধার করে নিয়ে আসো। এতটুকু পাওয়ার মতো সম্পর্ক তো ওর সাথে তোমার আছে। সত্যি তো, এটা আমি ভাবিনি। পরদিন সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার দুঃখের কাহিনী তাকে বলল। মাদাম ফোরস্টিয়ার তার কাচের দরজা লাগানো গোপন কক্ষে গিয়ে বড় একটি জড়োয়া গহনার বাক্স বের করে এনে তা খুলে বলল, ভাই, যা ইচ্ছা এখান থেকে নাও। প্রথমে দেখল কয়েকটি কঙ্কন, তারপর একটি মুক্তার মালা ও মণিমুক্তা খচিত চমৎকার কারুকার্য ভরা একটি সোনার ভিনিসার ক্রুশ। আয়নার সামনে গিয়ে সে জড়োয়া গহনাগুলি পরে পরে দেখে আর ইতস্তত করে, কিন্তু ওগুলো নেওয়ার সিদ্ধান্তও করতে পারে না, আবার ছেড়ে যেতেও পারে না। তারপর সে জিজ্ঞাসা করে, তোমার আর কিছু নেই? কেন, আছে তো। তোমার যা পছন্দ তুমি তা বেছে নাও। হঠাৎ সে কালো স্যাটিনের একটা বাক্সে দেখল অপরূপ একখানা হীরার হার। অদম্য কামনায় তার বুক দূর দূর করে। সেটা তুলে নিতে গিয়ে তার হাত কাঁপে। সে তার পোশাকের উপর দিয়ে সেটা গলায় তুলে নেয় এবং সেগুলো দেখে আনন্দে বিহ্বল হয়ে যায়। তারপর উদ্বেগ ভরা ইতস্ততভাবে সে জিজ্ঞাসা করে, তুমি ওইখানে আমায় ধার দেবে? শুধু এটা? কেন দেব না, নিশ্চয়ই দেব। সে সবেগে তার বান্ধবীর গলা জড়িয়ে ধরে, পরম আবেগে তাকে বুকে চেপে ধরে। তারপর তার সম্পদ নিয়ে সে চলে আসে। বল নাচের দিন এসে গেল। মাদাম লুইসেলের জয় জয়কার। সে ছিল সবচেয়ে সুন্দরী, সুরুচিপূর্ণ, সুদর্শনা, হাস্যময় ও আনন্দপূর্ণ। সব পুরুষেরাই তাকে লক্ষ্য করছিল, তার নাম জিজ্ঞাসা করে তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করছিল। মন্ত্রিসভার সব সদস্যরা তার সঙ্গে বল নৃত্য করতে ইচ্ছা করছিল। স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন। আনন্দে মত্ত হয়ে আবেগ ও উৎসাহ নিয়ে সে নৃত্য করছিল। তার রূপের বিজয় গর্বে, সাফল্যের গৌরবে সে আর কিছুই ভাবে না। এক আনন্দের মেঘের উপর দিয়ে যেন ভেসে আসছিল এইসব আহুতি ও মুগ্ধতা আর জাগ্রত সব কামনা। যে কোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কতটা মধুর। ভোর 4টার দিকে সে বাড়ি ফিরে গেল। অন্য সেই 3জন ভদ্রলোকের স্ত্রী খুব বেশি ফুর্তিতে মত্ত ছিল। তাদের সঙ্গে তার স্বামী ছোট একটা বিশ্রাম কক্ষে মধ্যরাত্রি পর্যন্ত আধ ঘুমে বসেছিল। বাড়ি ফিরবার পথে গায়ে জড়াবার জন্য তারা যে 8 পৌরে সাধারণ চাদর নিয়ে এসেছিল, সে তার কাঁধের ওপর সেটি ছড়িয়ে দেয়। বল নাচের পোশাকে অপরূপ সৌন্দর্যের সঙ্গে ওইটির দারিদ্র্য সুপরিস্ফুট হয়ে উঠছিল। মেয়েটি তা অনুভব করতে পারে, তাই অন্য যেসব ধনী মেয়ে দামি পশমি চাদর দিয়ে গা ঢেকেছিল, তাদের চোখে না পড়বার জন্য সে তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলো। লুইসেল তাকে টেনে ধরে বলল, থামো, তোমার ঠান্ডা লেগে যাবে ওখানে। আমি এখানে গাড়ি ডেকে আনি। কিন্তু মেয়েটি কোনো কথায় কান না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে থাকে। রাস্তায় যখন তারা পৌঁছে গেল, সেখানে কোনো গাড়িই পাওয়া গেল না। তারা গাড়ির খোঁজ করতে করতে দূরে কোনো একখানাকে দেখে তার গাড়োয়ানকে ডাকতে থাকে। হতাশ হয়ে কাঁপতে কাঁপতে তারা সিন নদীর দিকে হাঁটতে থাকে। শেষ পর্যন্ত যে পুরাতন একখানা গাড়ি তারা পেয়েছিল, তা হলো সেই নিশাচর 2 যাত্রীর গাড়ি, যা প্যারিতে সন্ধ্যার পর লোকের চোখে পড়ে, তার একখানা। গাড়িগুলো প্রধানত রাতের বেলায় দেখা যায়, কারণ দিনের বেলা এগুলো নিজের অবস্থা দেখাতে লজ্জা পায়। ওইখানি তাদের মার্টার স্ট্রিটে ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেল। তারা ক্লান্তভাবে তাদের কক্ষে গেল। মেয়েটির সব কাজ শেষ,
কিন্তু স্বামীর ব্যাপারে তার মনে পড়ল 10টায় তাকে অফিসে গিয়ে পৌঁছাতে হবে। নিজেকে গৌরবমণ্ডিত রূপে শেষ একবার দেখার জন্য সে আয়নার সামনে গিয়ে তার গলার চাদরখানা খোলে। হঠাৎ সে আর্তনাদ করে উঠল। আমার গলায় হারখানা নেই। আতঙ্কিতভাবে সে উঠে দাঁড়ালো। কি বলো? তা কি করে হবে? এটা সম্ভব না। পোশাকের ও বহির্বাসের ভাঁজের মধ্যে, পকেটে, সব জায়গায় তারা খোঁজ করে, কিন্তু তা আর পাওয়া গেল না। স্বামী জিজ্ঞাসা করল, ওই বাড়ি থেকে চলে আসবার সময় তো তোমার গলায় ছিল তো? তোমার কি ঠিক মনে আছে? হ্যাঁ। কিন্তু তুমি যদি ওটা রাস্তায় হারাতে, ওটা পরবার শব্দ আমাদের শোনা উচিত ছিল। গাড়ির মধ্যেই নিশ্চয়ই পড়েছে মনে হয়। হ্যাঁ, সম্ভবত তাই। তুমি গাড়ির নম্বরটি টুকে নিয়েছিলে? না। আর তুমি? না। হতাশভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। শেষ পর্যন্ত লুইসেল আবার পোশাক পরে নিল। সে বলল, তুমি থাকো, আমি একটু বেরোচ্ছি, দেখি যতটা রাস্তা আমরা হেঁটেছিলাম সেখানে খুঁজে পাওয়া যায় কিনা। তারপর সে গেল। মেয়েটি তার সান্ধ্য গাউন পরেই রয়ে গেল। বিছানায় শুতে যাওয়ার শক্তি তার নেই। কোনো উচ্চাশা বা ভাবনা ছাড়াই সে একখানা চেয়ারে গা এলিয়ে পড়ে রইল। সকাল 7টার দিকে তার স্বামী ফিরে এলো। কিছুই সে খুঁজে পায়নি। সে পুলিশের কাছে ও গাড়ির অফিসে গিয়েছিল এবং পুরস্কার ঘোষণা করে একটি বিজ্ঞাপনও দিয়ে এসেছে। সে যথাসাধ্য করে এসেছে বলে তাদের মনে কিছুটা আশা হলো। এই ভয়াবহ বিপর্যয়ে মেয়েটি সারাদিন এক বিভ্রান্ত অবস্থায় কাটালো। সন্ধ্যাবেলা যখন লুইসেল ফিরে এলো, তখন তার মুখে যন্ত্রণার মলিন ছাপ। কিছুই সে খুঁজে পায়নি। সে বলল, যা বলছি মনোযোগ দিয়ে শোনো। তোমার বান্ধবীকে একটা চিঠি লিখে দিবে। সেখানে লিখবে হারখানার আংটা তুমি ভেঙে ফেলেছ, বুঝেছ? আর এজন্য সেটা তুমি মেরামত করতে দিয়েছ। ততদিন আমরা একটু ভেবে দেখার সময় পাব। স্বামীর নির্দেশনা মতো মেয়েটি তাই করল। 1 সপ্তাহ শেষ হওয়ায় তারা সব আশা ত্যাগ করল। বয়সে 5 বছরের বড় লুইসেল ঘোষণা করল, শোনো, যেভাবেই হোক ওইটা ফেরত দেওয়ার ব্যবস্থা আমাদের করতেই হবে। আর কোনো উপায় নেই। পরদিন যেই বাক্সে ওটা ছিল, তার ভিতরে যেই স্বর্ণকারের নাম ছিল, তার কাছে তারা সেটা নিয়ে গেল। সে তার খাতাপত্র ঘেঁটে বলল, মাদাম, আমি তো ওইখানা বিক্রি করিনি, আমি তো শুধু বাক্সটা দিয়েছিলাম। তারপর সেই হারটির মতো হার খোঁজ করার জন্য তাদের স্মৃতির ওপর নির্ভর করে তারা এক স্বর্ণকার হতে অন্য স্বর্ণকারের কাছে যেতে লাগলো। দুজনেরই শরীর বিরক্তি ও উদ্বেগে খারাপ হয়ে গেছে। প্যালেস রয়্যালে তারা এমন এক হীরার কণ্ঠহার দেখল, সেটা ঠিক তাদের হারানো হারের মতো। তার দাম 40,000 ফ্রা। 36,000 ফ্রাতে তারা তা পেতে পারে। 3 দিন যেন ওটা বিক্রি না করে, সেই জন্য তারা স্বর্ণকারকে বিশেষভাবে অনুরোধ করল। তারা আরও ব্যবস্থা করল যে যদি ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে ওই হারটি খুঁজে পাওয়া যায়, তারা এটা ফেরত দিয়ে 34,000 ফ্রা ফেরত নিতে পারবে। লুইসেলের কাছে তার বাবার মৃত্যুর পরে প্রাপ্ত 18,000 ফ্রা ছিল। বাকিটা সে ধার করল। মাদাম লুইসেল যখন জড়োয়া গহনা মাদাম ফোরস্টিয়ারকে ফেরত দিতে গেল, তখন শেষোক্ত মেয়েটি নির্জীব কণ্ঠে বলল, আরও আগে তোমায় ফেরত দেওয়া উচিত ছিল। তার বান্ধবী যেই ভয় করেছিল, তেমনভাবে সে গহনার বাক্সটি খুলল না। যদি বদলে দেওয়া হয়েছে সে টের পেত, সে কি মনে করত? সে কি তাকে অপহারক ভাবত? এবার মাদাম লুইসেল দারিদ্র্যের জীবনের ভয়াবহতা বুঝতে পারে। সে তার নিজের কাজ সম্পূর্ণ সাহসের সঙ্গেই করে যায়।
ওই দুঃখজনক দেনা শোধ করা প্রয়োজন। সে তা দেবে। দাসীকে তারা বিদায় করে দিল। তারা তাদের বাসা পরিবর্তন করল। নিচু ছাদের কয়েকটা কামরা তারা ভাড়া করল। ঘরের সব কঠিন কাজ ও রান্নাঘরের বিরক্তিকর কাজকর্ম সে শিখে নিল। তার গোলাপি নখ দিয়ে সে বাসন ধোয়, তৈলাক্ত পাত্র ও ঝোল রাধার কড়াই মাজে। ময়লা কাপড় চোপড়, সেমিজ, বাসন মোছার গামছা সে পরিষ্কার করে দড়িতে শুকাতে দেয়। রোজ সকালে সে আবর্জনা নিয়ে রাস্তায় ফেলে। সিঁড়ির প্রত্যেক ধাপে শ্বাস নেবার জন্য থেমে থেমে সে জল তোলে। সাধারণ পরিবারের মেয়ের মতো পোশাক পরে সে হাতে ঝুড়ি নিয়ে মুদি, কসাই ও ফলের দোকানে যায় এবং তার দুঃখের পয়সার একটির জন্য দর কষাকষি করে। প্রত্যেক মাসেই সময় চেয়ে কিছু দলিল বদল করতে হয়, কাউকে কিছু শোধ দিতে হয়। তার স্বামীও সন্ধ্যাবেলা কাজ করে। সে কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা ঠিক করে। রাতে 1 পাতা 5 শাও হিসাবে সে প্রায় লেখা নকল করে। এরকম জীবন 10 বছর ধরে চলল। 10 বছরের শেষে তারা সব কিছু মহাজনের সুদসহ প্রাপ্য নিয়ে সব ক্ষতিপূরণ করে ফেলতে পারে। তাছাড়া কিছু তাদের সঞ্চয়ও হলো। মাদাম লইসেলকে দেখলে এখন বয়স্কা বলে মনে হয়। সে এখন গরিব গৃহস্থ ঘরের শক্ত, কর্মঠ ও অমার্জিত মেয়ের মতো হয়ে গেছে। তার চুল অবিন্যস্ত, ঘাগরা একপাশে মোচড়ানো, হাতগুলো লাল। সে চড়া গলায় কথা বলে এবং বড় বড় কলসিতে জল এনে মেঝে ধোয়। কিন্তু কখনো তার স্বামী যখন অফিসে থাকে, জানালার ধারে বসে বিগত দিনের সেই সান্ধ্য অনুষ্ঠান ও সেই বল নাচে তাকে এত সুন্দর দেখাচ্ছিল ও এমন অতিরিক্ত প্রশংসা পেয়েছিল, তার কথা সে এখনো ভাবে। যদি সে গলার সেই হাড়খানা না হারাতো তাহলে কেমন হতো? কে জানে, কে বলতে পারে? কি অনন্য সাধারণ এই জীবন, আর তার মধ্যে কত বৈচিত্র্য। সামান্য একটা বস্তু কি করে একজনকে ধ্বংস করে দিতে পারে, আবার বাঁচাতেও পারে। এক রবিবারে সারা সপ্তাহের নানা দুশ্চিন্তা মন থেকে দূর করার জন্য সে যখন চাম্পস এলিসিসে ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ একটি শিশু নিয়ে ভ্রমণরতা একজন মেয়ে তার চোখে পড়ল। সে হলো মাদাম ফোর্বস্টিয়ার। সে এখনও যুবতী, সুন্দরী ও আকর্ষণীয়া। দেখে মাদাম লইসেলের মন খারাপ হয়ে গেল। সে কি ওই মেয়েটির সঙ্গে কথা বলবে? হ্যাঁ, অবশ্যই বলবে। তাকে যখন সব শোধ করা হয়েছে তখন সব কিছু খুলে সে বলবেই। কেন বলবে না? সে মেয়েটির কাছে এগিয়ে গিয়ে বলল, সুপ্রভাত জেনি। তার বন্ধু তাকে চিনতে পারল না। এক সাধারণ মানুষ তাকে এমন অন্তরঙ্গভাবে সম্বোধন করায় সে অবাক হলো। সে বিব্রতভাবে বলল, কিন্তু মাদাম, আপনাকে তো চিনলাম না। আপনার মনে হয় ভুল হচ্ছে। না, আমাকে চিনতে পারোনি? আমি মাতিলদা লইসাল। হায়, আমার বেচারি মাতিলদা, এমনভাবে কি করে তুমি বদলে গেলে? হ্যাঁ, তোমার সাথে দেখা হওয়ার পর থেকেই আমার 2 দিন যাচ্ছে। বেশ কিছু দুঃখের দিন গেছে, আর সেটা হয়েছে শুধু তোমার জন্যে। আমার জন্য? তা কি করে হলো? সেই যে কমিশনারের বল নাচের দিন তুমি আমাকে তোমার হীরার হার পরতে দিয়েছিলে, মনে পড়ে? হ্যাঁ, বেশ মনে আছে। কথা হচ্ছে সেখানে আমি হারিয়ে ফেলেছিলাম। কি বলছো তুমি? তাহলে তা ফেরত দিলে কিভাবে? সে বলল, ঠিক সেখানার মতোই একটা কিনে সে তাকে ফেরত দিয়েছিল। তার দাম দিতে 10 বছর লেগেছে। তাদের জন্য এটা খুব সহজ ছিল না, কিন্তু তা এখন শেষ হয়েছে এবং সেজন্য সে ভালোভাবেই নিশ্চিত। মাদাম ফোর্স্টিয়ার জানতে চাইল, সে এটা কি বলছে? ওটা ফেরত দেওয়ার জন্য সে কি একটি হীরার হার কিনেছিল? সে হ্যাঁ সূচক মাথা নাড়ল এবং বলল সে তা খেয়াল করেনি, কারণ ওই দুইটি দেখতে একই রকম ছিল।
বলে সে গর্বের ভাবে ও সরল আনন্দে একটু হাসল। দেখে মাদাম ফোরস্টিয়ারের মনে খুব লাগলো। সে তার দুটি হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, আয় আমার বিচারি মাতিলদা, আমারটা তো নকল ছিল, ওটার দাম 500 বেশি হবে না। শুনলেন নেকলেস। আসলে আমরা যেভাবে আছি সেভাবেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত এবং যথাসাধ্য নিজের জীবনের উন্নতির চেষ্টা করা উচিত। তবে অতিরিক্ত উচ্চাশা, লোক দেখানো মনোভাব আমাদের জীবনে বয়ে আনতে পারে এমন এক অবস্থা যা বর্তমানের চেয়েও আরও বেশি ভয়াবহ হতে পারে। যেমনটা আমরা গল্পে শুনলাম। এই গল্পের আরও একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে সর্বদা সত্য কথা বলা। আসুন এই গল্প থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনকে সুন্দর করার চেষ্টা করি। আজকের গল্প সম্পর্কে আপনার মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।